Hello dear student, welcome to my channel Edupath Academy. Edupath Academy পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো তোমাদের দেখো 2026-এ যারা জিএনএম এক্সাম দেবে তাদের জন্য দেখো এই ভিডিওটা, ঠিক আছে? তাহলে দেখো তোমাদের বায়োলজির প্রথম চ্যাপ্টার জীব ও তার বৈচিত্র্য, সেখান থেকে কিন্তু তোমাদের আমি অলরেডি 4টা পার্ট কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের পার্ট নাম্বার 5, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা পার্টে কিন্তু 20টা করে কোশ্চেন পড়ানো আছে। আমি তোমাদের বলছি এক্সামের আগে পর্যন্ত তোমাদের যে অধ্যায়, যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ে কি কি কোশ্চেন গুলো আসতে পারে সেই কোশ্চেন গুলো আমি তোমাদের এক্সপ্লেনেশন, প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন করব। ইচ অপশন সেটাও কিন্তু আমি এক্সপ্লেনেশন করব, ঠিক আছে? এবং তোমাদেরও বলি কি আমি যেগুলো কোশ্চেন করাবো তার মধ্যে থেকেই আসবে 100%, একদম লাইন, একদম সেম টু সেম ওই রকম কোশ্চেনই কিন্তু আসবে, ঠিক আছে? তোমাদের জাস্ট আমি প্রত্যেকদিন যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের প্রত্যেকদিন দেখতে হবে, ঠিক আছে? দেখতে হবে এবং বুঝতে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এবং আমি যে এক্সট্রা কথাগুলো আমি এখানে লিখবো সেই লেখাগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে, ঠিক আছে? আর তোমরা যদি পারো তাহলে কোশ্চেন গুলো লিখতে পারো, ঠিক আছে? তোমাদের ইচ্ছে, ঠিক আছে? তাহলে আরেকটা কথা বলি, তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা কিন্তু জয়েন হয়ে যাবে, সেখানে সমস্ত রকমের আপডেট পাবে এবং সেখানে অনেক রকম কোশ্চেন আমি প্র্যাকটিস সেট দিয়ে থাকি, ঠিক আছে? তো সেখানে অবশ্যই তোমরা কিন্তু সেখানে জয়েন হয়ে যাবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, ঠিক আছে? চলো তাহলে বেশি দীর্ঘায়িত না করে ক্লাস শুরু করা হোক, ঠিক আছে? প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন আছে পৃথিবীর উপরিতলের অংশকে কি বলা হয়? পৃথিবীর উপরিতলের অংশ, পৃথিবীর সবচেয়ে বাইরের স্তরকে বলা হয় তোমার ক্রাস্ট, ঠিক আছে? তাহলে উপরিতলে অর্থাৎ বাইরের বাইরের অংশকে বলা হয় তোমার ক্রাস্ট, ঠিক আছে? আমরা যেখানে বসবাস করি, ঠিক আছে, বাস করি, পাহাড় নদী মাটি সবই এই স্তরের অংশ, এই ক্রাস্টের অংশ, ঠিক আছে? তাহলে পৃথিবীর উপরিতলের অংশটাকে বলছে তোমার ক্রাস্ট, ঠিক আছে? এবার দেখো ক্রাস্টের নিচে থাকে মাল্টেন, ঠিক আছে? মেল্টেন, ঠিক আছে? ক্রাস্টের নিচে থাকে মেল্টেন এবং পৃথিবীর সবচেয়ে ভেতরের স্তর হলো তোমার কোর, ঠিক আছে? সবচেয়ে ভেতরের স্তর, সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ভেতরের স্তর, ঠিক আছে? ভেতরের স্তর হলো তোমার কোর, ঠিক আছে? মনে রাখবে। এবং দেখো পৃথিবীর সমস্ত জলভাগ হলো তোমার হাইড্রোস্ফিয়ার, ঠিক আছে? পৃথিবীর সমস্ত যতগুলো জলভাগ আছে সেটাগুলো আমরা হাইড্রোস্ফিয়ার, ঠিক আছে? এর আনসার কি হবে? অপশন সি, ক্রাস্ট। নেক্সট কোশ্চেন, পৃথিবী প্রধানত কটি স্তর নিয়ে গঠিত? পৃথিবী প্রধানত কটি স্তর নিয়ে গঠিত? তাহলে মনে রাখবে 3টি স্তর নিয়ে গঠিত। কি কি? এক লেখো ক্রাস্ট, ঠিক আছে? ক্রাস্ট, 1 নম্বর হলো ক্রাস্ট, 2 নম্বর লেখো মেল্টেন, ঠিক আছে? 2 নম্বর হলো তোমার মেল্টেন এন্ড 3 নম্বর হলো তোমার কোর। এই 3টে স্তর নিয়ে কিন্তু পৃথিবী গঠিত, ঠিক আছে? তাহলে এই 3টে স্তর নিয়ে পৃথিবী গঠিত, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন, প্রাণের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরনো তথ্য, প্রাণের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরনো তথ্য কোনটি? তাহলে এর অ্যান্সার হবে তোমার বিশেষ সৃষ্টি তত্ত্ব, ঠিক আছে? বিশেষ সৃষ্টি তত্ত্ব। প্রাণীর উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরনো ধারণা হলো তোমার স্পেশাল ক্রিয়েশন থিওরি, ঠিক আছে? তাহলে বিশেষ সৃষ্টি থিওরি। এই তথ্য অনুযায়ী জীবজগৎ জীবজগৎ ঈশ্বর বা কোনো অপ্রাকৃতিক শক্তির দ্বারা সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এই তথ্যটা কি বলা হয়েছে, এই তথ্যটা আমি লিখছি, লেখো জীবজগৎ জীব জীবজগৎ জীবজগৎ ঈশ্বর ঈশ্বর বা কোনো ঈশ্বর বা কোনো অতিপ্রাকৃতিক শক্তির দ্বারা সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এই থিওরি অনুযায়ী সৃষ্টি হয়েছে, ঠিক আছে? তাহলে এর আনসার কি হচ্ছে? অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। আই হোপ ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, প্রারম্ভিক অবস্থায় পৃথিবীর তাপমাত্রা, প্রারম্ভিক অবস্থায়, ঠিক আছে? তাহলে পৃথিবী যখন প্রারম্ভিক অবস্থায় অত্যন্ত পৃথিবী সৃষ্টির প্রারম্ভিক অবস্থায় মানে দেখো অত্যন্ত উত্তপ্ত ও গলিত অবস্থায় ছিল, তখন তার তাপমাত্রা ছিল তোমার 5,000 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তাপমাত্রা ছিল, বিজ্ঞানীরা মনে করতেন। তাহলে এর আনসার কি হচ্ছে? অপশন এ, ঠিক আছে? এবং ধীরে ধীরে ঠান্ডা হয়ে ক্রাস্ট গঠিত হয় এবং জীবের জন্য উপযোগী পরিবেশ কিন্তু তৈরি হয়, ঠিক আছে? মনে রাখবে। নেক্সট কোশ্চেন, জড় পদার্থ থেকে প্রাণের সৃষ্টির প্রধান ধারণা দেন, জড় পদার্থ থেকে প্রাণের সৃষ্টির প্রধান ধারণা দেন।
ঠিক আছে, প্রথম ধারণা দেন তোমার বিজ্ঞানী হ্যাক্সলে। ঠিক আছে, জড় পদার্থ থেকে প্রাণীর উৎপত্তি, ঠিক আছে, সম্পর্কে প্রথম বৈজ্ঞানিক ধারণা দেন তোমার থমাস হেনরি হ্যাক্সলে। ঠিক আছে, তিনি প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে ব্যাখ্যা করেন। যে প্রোটোপ্লাজম আছে সেই প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি হিসেবে ব্যাখ্যা করেন। ঠিক আছে, তো মনে রাখবে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো, বিশ্ব ব্রহ্মাণ্ডে ও বিবর্তনের বিজ্ঞান ভিত্তিক শাখাকে কি বলে? বিজ্ঞান ভিত্তিক শাখাকে তোমার দেখো বিশ্ব ব্রহ্মাণ্ডে এবং বিবর্তনের বিজ্ঞানী সম্পর্কে ধারণাকে তোমার বলা হয় তোমার কসমোগনি। ঠিক আছে, কসমোলজি। তাহলে দেখো, কসমোলজি ভবিষ্যৎ নিয়ে বৈজ্ঞানিক অধ্যয়ন। ঠিক আছে, বিবর্তন বা ভবিষ্যৎ নিয়ে যে অধ্যয়ন করে সেটাকে বলে আমরা কসমোলজি। ঠিক আছে, এবার দেখো আছে তোমার অপশন এতে প্যানস্পারোজিয়া। ঠিক আছে, মানে কি জীবের উৎস মহাকাশ থেকে এসেছে এই ধারণা। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার কি হচ্ছে? অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সায়ানোজেন তথ্যের প্রবক্তা হলেন তোমার এফ এফ ফ্লুজার। ঠিক আছে, এর স্পেলিংটা ভুল আছে তোমার, ফ্লুজার। ঠিক আছে, ফ্লুজার হবে। তাহলে এর অ্যান্সার হচ্ছে ফ্লুজার, বা এটাকে ফ্লুজারও বলে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কেমোজেনেসিস তত্ত্বের প্রবক্তা হলেন। কেমোজেনেসিস তত্ত্বের, যখনই কেমো কথাটা দেখবে, কেমো মানেই হচ্ছে তোমার কেমিক্যাল। ঠিক আছে, তাহলে কেমোজেনি তত্ত্বের প্রবক্তা হলেন কে? তাহলে এর অ্যান্সার হবে তোমার ওপারিন ও হ্যান্ডেল। ঠিক আছে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। দেখো, কেমোলজি তথ্য অনুযায়ী জড় পদার্থ থেকে রাসায়নিক, এখানে তোমরা লিখে নাও কেমোজেনি তথ্যটা কি অনুযায়ী, তোমরা এখানে লিখবে কেমোজেনি তথ্য অনুযায়ী জড় পদার্থ থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে জীবের উৎপত্তি হয়েছে। ঠিক আছে, উৎপত্তি হয়েছে। ঠিক আছে, মনে রাখবে। এই তথ্যের প্রবক্তা হলেন তোমার অপারিন অ্যান্ড হ্যালডেন, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, হট ডাইলুট স্যুপ, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। হট ডাইলুট স্যুপ তথ্যের প্রবক্তা হলেন তোমার বিজ্ঞানী হ্যালডেন। ঠিক আছে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। হট ডাইলুট স্যুপ অনুযায়ী প্রাচীন পৃথিবীর যে সমুদ্র ছিল, ঠিক আছে, এক ধরনের গরম এবং পাতলা জৈব রাসায়নিক দ্রব্য, যেখানে ধীরে ধীরে জীবের উৎপত্তি ঘটে, এর ধারণা দেন কে? বিজ্ঞানী হ্যালডেন। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার কি হচ্ছে? অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নগ্নজিন কি? তাহলে দেখো, নগ্নজিন কি? নগ্নজিন হলো তোমার প্রোটিনবিহীন আরএনএ। কেন? দেখো, নগ্নজিন বলতে বোঝায় এমন জিনগত পদার্থ। ঠিক আছে, তোমরা এখানে লিখে নাও নগ্নজিনটা কি। তো তোমরা এখানে একটা ডেফিনেশন লিখে নাও। তোমরা এখানে লেখো নগ্নজিন বলতে কি বোঝায়। ঠিক আছে, তাহলে এখানে একটু লিখে দাও, এমন জিনগত পদার্থকে বোঝায় যা কোনো প্রোটিন দ্বারা আবৃত নয়। ঠিক আছে, প্রোটিন দ্বারা আবৃত নয়। ঠিক আছে, এমন জিনগত পদার্থকে বোঝায় যা প্রোটিন দ্বারা আবৃত নয়। ঠিক আছে, তাহলে ওটাই হচ্ছে তোমার নেকেড জিন বা নগ্ন জিন। ঠিক আছে, নেকেড মানে কি? নেকেড মানে তোমার আবৃত থাকবে না প্রোটিন দ্বারা, সেটাই হচ্ছে নেকেড জিন। ঠিক আছে, মনে রাখবে। তাহলে আধুনিক জীববিজ্ঞানে অনেক সময় আরএনএ
অল হাইপোথিসিস সঙ্গে যেখানে আরএনএ নিজেই জিনগত তথ্য বহন করে এবং প্রোটিন ছাড়া কাজ করতে কিন্তু পারে না, ঠিক আছে, প্রোটিন ছাড়াই কাজ করতে পারে, পারে, ঠিক আছে। তাহলে এর আনসার কি হবে? প্রোটিনবিহীন আরএনএ। তাহলে প্রোটিনবিহীন আরএনএ, ঠিক আছে। তাহলে দেখো এমন জিনগত পদার্থ যার মধ্যে প্রোটিন দ্বারা আবৃত নয়, আবৃত থাকবে না, তাহলে প্রোটিনবিহীন আরএনএ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। আই হোপ ক্লিয়ার। তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেটা এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে। মাইক্রো স্ফিয়ার তথ্যের প্রবক্তা হলেন কে? মাইক্রো স্ফিয়ার তথ্যের প্রবক্তা হলেন তোমার ফক্স, ঠিক আছে। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, মনে রাখবে। দেখো তোমার ওপারিন, ওপারিন যদি আমি বলতে যাই এখানে, ওপারিন কি? কোয়াসার্বের তথ্য, ঠিক আছে। হেক্সলে, হেক্সলে কি? হট ডাইলুট সুপের ধারণা দেন বিজ্ঞানী এটা হ্যালডেন, ঠিক আছে, অপশন সি হ্যালডেন এটা। এন্ড আলেকজান্ডার ওপারিন কি? কোয়াসার্বের তথ্য। এন্ড বিজ্ঞানী হ্যালডেন কি হবে? বিজ্ঞানী হ্যালডেন হট ডাইলুট সুপ, ঠিক আছে, মনে রাখবে। প্রোটোপ্লাজমের ধারণা দেন তোমার থমসন হেনরি হেক্সলে, ঠিক আছে, একটু আগেই করলাম। নেক্সট কোশ্চেন। কোয়াসার্বের তথ্যের, দেখো চলে আসলো, বলতে নেই আর। দেখো নেক্সট কোশ্চেন। কোয়াসার্বের তথ্যের প্রবক্তা হলেন তোমার ওপারিন, ঠিক আছে, ওপারিন। কোয়াসার্বের তথ্যের প্রবক্তা হলেন তোমার আলেকজান্ডার ওপারিন। তিনি দেখেন যে জৈব অণু থেকে ক্ষুদ্র ড্রপলেট, ঠিক আছে, ড্রপলেট তৈরি হতে পারে যা প্রাথমিক কোষের মতো আচরণ করে, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো। হেক্সলে, হেক্সলে কি? প্রোটোপ্লাজমের ধারণা দেন। হেক্সলে কে? প্রোটোপ্লাজমের ধারণা দেন। ফক্স, তাহলে তোমাদের একটু আগে করলাম কি? মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা। হ্যালডেন কি? হট ডাইলুট সোপ এর ধারণা, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন। প্রোটোসেল কি? প্রোটোসেল কি? তাহলে প্রোটোসেল হলো তোমার কোয়াসার্ভেট, প্রোটোসেল হলো তোমার কোয়াসার্ভেট ও নগ্ন জিন, ঠিক আছে, নগ্ন জিন বা এটা হলো তোমার প্রোটোসেল। দেখো প্রোটোসেল বলতে বোঝায় এমন গঠন যা কোষের মতো গঠন ও সীমা আছে, ঠিক আছে, বাউন্ডারি। যেমন কোষের ওয়েল ডেভেলপ, একটা সেলের ওয়েল ডেভেলপ কি? বাউন্ডারি, কোষ পর্দা, ঠিক আছে, থাকে, সেটাই বলতে চাইছে। প্রোটোসেল বলতে বোঝায় এমন গঠন যা কোষের মতো গঠন, সংগঠন ও সীমা আছে, ঠিক আছে। আর কোষার্ভেটের মধ্যে কোষের মতো গঠন থাকে, ঠিক আছে। তাহলে এর আনসার হবে তোমার কোয়াসার্ভেট এন্ড নগ্ন জিন। নেক্সট কোশ্চেন। প্রোটোবায়ন্ট কি? ঠিক আছে, খুব ভালো কোশ্চেন। প্রোটোবায়ন্ট বলতে কি বোঝো? দেখো প্রোটোবায়ন্ট বলতে বোঝায় কোয়াসার্ভেট নিউক্লিক অ্যাসিড যুক্ত অবায়জীবী হেটারোট্রফ, বৃদ্ধি ও বিভাজন সক্ষম, দ্বিস্তরীয় আচরণযুক্ত। তাহলে দেখো সবগুলোই হবে, ঠিক আছে। তাহলে এর আনসার কি হচ্ছে? দেখো সবগুলোই। তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। প্রোটো কি ছিল কোশ্চেন? প্রোটোবায়ন্ট। তাহলে প্রোটোবায়ন্ট, প্রোটোবায়ন্ট বলতে কি বুঝো? প্রোটোবায়ন্ট বলতে হলো দেখো জীবের প্রাথমিক পর্যায়ে কোষ সদৃশ গঠন, ঠিক আছে, জীবের প্রাথমিক পর্যায়ে কোষের সদৃশ গঠন যেগুলিতে জীবের কোনো বৈশিষ্ট্য দেখা যায়, ঠিক আছে, সেটা কি বলছি আমরা? প্রোটোবায়ন্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। হটস্পটের ধারণা প্রবর্তন করেন কে? এটাও খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হটস্পটের ধারণা প্রবর্তক করেন তোমার কে? তাহলে এর অ্যান্সার হবে তোমার নরম্যান মায়ার্স। তাহলে দেখো অপশন বি তে আছে নরম্যান মায়ার্স, ঠিক আছে। হটস্পট ধারণা প্রবর্তন হলেন তোমার নরম্যান মায়ার্স। এ কি না দেখো জীববৈচিত্র্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিপন্ন অধ্যায়গুলিকে হটস্পট হিসেবে চিহ্ন করেন, ঠিক আছে, তো মনে রাখবে অবশ্যই। নেক্সট কোশ্চেন। প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণটাকে, যেটা আমরা প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করব, যেটা একটা প্রাকৃতিক পরিবেশের নিজস্ব এরিয়ার মধ্যে যেটা সংরক্ষণ করব সেটাকে বলছে ইনসিটু, ঠিক আছে। যেটা তোমার প্রাকৃতিক পরিবেশের বাইরে আমরা সংরক্ষণ করব সেটাকে বলে আমরা এক্সিটু, ঠিক আছে। তাহলে ইনসিটু বলতে বোঝায় তোমার জীব তার প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ, ঠিক আছে। যে জীবটার যে প্রাকৃতিক পরিবেশ আছে সেই পরিবেশেই যদি আমি সেটাকে সংরক্ষণ করি সেটাকে বলছে তোমার ইনসিটু। এবং ধরো একটা জীব এই পরিবেশে বাস করছে, সেটাকে যদি নিয়ে গিয়ে আমি যদি অন্য জায়গায় যদি আমি সংরক্ষণ করি সেটাকে বলছে তোমার এক্সিটু, ঠিক আছে। তাহলে ইনসিটু এন্ড এক্সিটু জিনিসটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে ইনসিটুর উদাহরণ যদি আমি বলতে চাই তাহলে তোমার জাতীয় উদ্যান, অভয়ারণ্য, ঠিক আছে। জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য সেটা কি? সেই পরিবেশেই কিন্তু কি করা হয়? সংরক্ষণ করা হয়, ঠিক আছে। তাহলে মনে রাখবে এর আনসার কি হচ্ছে? ইনসিটু, ঠিক আছে। ইনসিটুর উদাহরণ হলো তোমার জাতীয় উদ্যান এন্ড অভয়ারণ্য, তোমরা লিখে নেবে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন।
মানুষের 6টি আঙ্গুল কিসের উদাহরণ? মানুষের যে 6টা আঙ্গুল আছে সেটা কিসের উদাহরণ? ঠিক আছে, তাহলে দেখো এটা তোমার অ্যান্সার হবে তোমার বিচ্ছিন্ন প্রকরণ। ঠিক আছে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। মানুষের যে 6টি আঙ্গুল, ঠিক আছে, একটি বিচ্ছিন্ন প্রকরণের উদাহরণ। দেখো কেন, কারণ কি এটাকে বিচ্ছিন্ন প্রকরণ বলার কারণ কি? কারণ এতে বৈশিষ্ট্য স্পষ্টভাবে আলাদা। ঠিক আছে, স্পষ্ট আলাদা, মাঝে কোনো অবস্থানই নেই, মাঝামাঝি কোনো অবস্থানই নেই। ঠিক আছে, মাঝামাঝি কিন্তু কোনো অবস্থানই নেই। ঠিক আছে, তার জন্য এর অ্যান্সার হবে বিচ্ছিন্ন প্রকরণ। নেক্সট কোশ্চেন, আলফা বৈচিত্র্য হলো, তাহলে আলফা বৈচিত্র্য কোনটাকে আমরা বলবো? আলফা বৈচিত্র্য হলো, দেখো আলফা বৈচিত্র্য বলতে বোঝায় একটি নির্দিষ্ট এলাকা বা বাস্তুতন্ত্রের ভিতরে প্রজাতির সংখ্যা ও বৈচিত্র্য বোঝায়। ঠিক আছে, তাহলে আলফা বৈচিত্র্য বলতে বোঝায় কি? দেখো আলফা বৈচিত্র্য বলতে বোঝায় একটি একটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট এলাকা বা বাস্তুতন্ত্রের ভেতরে প্রজাতির সংখ্যা একটা বাস্তুতন্ত্রের ভেতরে প্রজাতির সংখ্যা ও বৈচিত্র্য বোঝায়। ঠিক আছে, সংখ্যা ও বৈচিত্র্যটাকে বোঝায়, সেটাই হচ্ছে তোমার আলফা বৈচিত্র্য। ঠিক আছে, আলফা বৈচিত্র্য বলতে এই বৈচিত্র্যটাকে বোঝায়। মানে দেখো একটা নির্দিষ্ট এলাকায় বাস্তুতন্ত্রের ভেতরে, ঠিক আছে, যে প্রজাতিগুলোর সংখ্যা, মানে যতগুলো সংখ্যার প্রজাতি আছে বা বৈচিত্র্য আছে সেটাকেই বলছে তোমার আলফা বৈচিত্র্য। তাহলে প্রজাতির বৈচিত্র্য, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, আমাদের দেশের সর্বোচ্চ অঞ্চল হলো জীববৈচিত্র্য সম্পন্ন ভৌগোলিক। ঠিক আছে, আমাদের দেশের সর্বোচ্চ অঞ্চল, হ্যাঁ, হলো জীববৈচিত্র্য সম্পন্ন ভৌগোলিক। ঠিক আছে, আমাদের সর্বাধিক জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল হিসেবে আমার আই থিঙ্ক এই কোশ্চেনটা হয়তো কিছু একটা ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এরকম কোশ্চেন হতে পারে হয়তো, ভারতের সর্বাধিক জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল কোনটা? ভারতের সর্বাধিক জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল হলো তোমার ওয়েস্টার্ন ঘাট এন্ড ইস্টার্ন হিমালয়াস। ঠিক আছে, তাহলে ওয়েস্টার্ন ঘাট মানে হচ্ছে পশ্চিম পাহাড় পর্বতমালা এন্ড পূর্ব হিমালয়, ইস্টার্ন ঘাট মানে হচ্ছে তোমার পূর্ব হিমালয়। ঠিক আছে, তাহলে আমরা যদি হয়তো কোশ্চেনটা এরকম আছে হয়তো, ভারতের সর্বাধিক বৈচিত্র্যপূর্ণ অঞ্চল কোনটা? ঠিক আছে, তাহলে এর আনসার হবে পশ্চিম ঘাট পর্বতমালা এন্ড পূর্ব হিমালয়। ঠিক আছে, তাহলে এর আনসার অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বায়োলজি শব্দের প্রবক্তা হলেন। ঠিক আছে, বায়োলজি শব্দের প্রবক্তা হলেন তোমার ল্যামার্ক। ঠিক আছে, ল্যামার্ক, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার, ল্যামার্ক। বায়োলজি শব্দ প্রথম ব্যবহার করেন তোমার ল্যামার্ক। এটা একই সময়ে, ঠিক আছে, যাই হোক হলো। অ্যারিস্টটলকে কি বলবো আমরা? দেখো অ্যারিস্টটল আছে তোমার জীববিজ্ঞানের জনক। কাকে বলা হয়? জীববিজ্ঞানের জনক। তাহলে এখানে লিখে নাও, জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল। ডারউইন কি? জীবের উৎপত্তি। ঠিক আছে, ডারউইন কি? জীবের উৎপত্তির ধারণা দেন, জীবের উৎপত্তি। ওকে, জীবের উৎপত্তি। এবার আছে দেখো ওপারিন কি? বিবর্তন তত্ত্ব। সরি এখানে একটা ভুল হলো, দেখো এখানে একটা বড় মিস্টেক হয়েছে। এটা জীবের উৎপত্তি কে দিয়েছিল? ওপারিন। এন্ড ডারউইন কি দিয়েছিল? ডারউইন দিয়েছিল তোমার বিবর্তন তত্ত্ব। ঠিক আছে, বিবর্তন তত্ত্ব। আর এটা হবে তোমার কি? জীবের উৎপত্তি। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার কিন্তু হচ্ছে তোমার অপশন এ, ল্যামার্ক। বায়োলজি শব্দটি প্রবর্তন করেন বিজ্ঞানী ল্যামার্ক। তো দেখো এই ছিল তোমাদের পার্ট নাম্বার 5 এর কোশ্চেন। ঠিক আছে, তো তোমরা যদি প্রত্যেকটা ভিডিওতে আরো যদি কোশ্চেন ইনক্রিজ করতে বলো, মানে 1 থেকে 30টা যদি করতে বলো, 30টা করে, তাহলে তোমরা আমাকে বলবে কমেন্ট সেকশনে। তোমরা যদি বলো তাহলে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে 30টা করে কোশ্চেন কিন্তু আমি প্র্যাকটিস করিয়ে দেবো। ঠিক আছে, এই যে কোশ্চেনগুলো করাবো, এই কোশ্চেনগুলো আমি বলছি এক্সামে হুবহুব একদম সেম টু সেম যেই রকম দেবো সেই রকমই কিন্তু আসবে, 100% তোমাদের আমি বলছি। ঠিক আছে, তাহলে তাই জন্য বলছি ভালো করে করো এবং অতি মনোযোগ সহকারে করো।
ঠিক আছে। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওটাকে যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা কিন্তু অবশ্যই লাইক করে দেবে, এবং তোমাদের যে বন্ধু বান্ধব 2026-এর জন্য এএনএম জিএনএম এর জন্য এক্সাম দেবে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। ঠিক আছে। আর এখনো পর্যন্ত যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু সমস্ত রকম আপডেট পেয়ে যাবে। ঠিক আছে। এই চ্যানেলে কিন্তু ক্লাসও হয়, তোমাদের লাইভ ক্লাস, তোমরা যদি অ্যাটেন্ড করতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে। তো আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে পড়াশোনা করতে থাকো। অল দ্য বেস্ট।